ডোনাল্ড ট্রাম্প সেজ দ্যাট দ্য ফুল সিভিলাইজেশন উইল বি ডাই অফ ইরান। মানে ইরানের যে এখন সভ্যতা আছে সেই সভ্যতা পুরোটা ধ্বংস করে দিবে। কেন? যদি ইরান হরমুজ প্রণালী না খুলে দেয় এবং যুদ্ধবিরোধী যে যুক্তরাষ্ট্রের যে শর্ত আছে সেই শর্তগুলো মেনে না নিয়ে যুদ্ধবিরতিতে রাজি না হয়। তো এই প্রতিক্রিয়ায় ইরান বলেছে যে আঞ্চলিকভাবে সকল অঞ্চলে, মধ্যপ্রাচ্যের সকল অঞ্চলে এই যুদ্ধের তীব্রতা ছড়িয়ে পড়বে। আসলে এই যে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম ছিল, এটা শেষ হতে আর 1 ঘন্টা আছে, মানে কারেন্ট টাইম থেকে। তো এরপরে ইরানের উপরে নতুন করে একটা হামলা চালানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্রে রয়েছে এবং সে ডোনাল্ড ট্রাম্প বারবার তার টুইটারে এই ঘোষণাগুলো দিয়ে আসছিল। এবং এর প্রথম আমরা দেখতেছি যে এই 1 ঘন্টা এখনও আছে, কিন্তু অলরেডি ইসরায়েল গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে, বিশেষ করে পাওয়ার সাপ্লাই, ওয়েল পাম্প, এই অঞ্চলগুলোতে হামলা জোরদার করেছে। এছাড়াও খার্ক দ্বীপে অলরেডি ইউএস, মানে যে খার্ক দ্বীপ আছে যেখানে ইরানের তেল শোধনাগার বা ওখান থেকে যে ওয়েলগুলো পরিশুদ্ধ হয় এবং রপ্তানির জন্য প্রস্তুত করা হয়, সেখানে অলরেডি সকল প্রকার বিদ্যুৎ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে এবং কার্যত ওই দ্বীপ এখন অন্ধকারাচ্ছন্ন। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণাগুলো যতটা কার্যকরী হয়, মানে যতটা তার তীব্রতা হয়, সে অনুযায়ী এই হামলাগুলো সে পরিচালনা করতে পারে না। কিন্তু তারপরেও এই যে ডোনাল্ড ট্রাম্পের যে এবারকার হুমকি, এটা অবশ্যই একটি বড় ধরনের একটা চিন্তার বিষয়। যদি কার্যকরভাবে সে ইরানে হামলা চালাতে পারে এবং যুক্তরাষ্ট্রের যে সক্ষমতা আছে ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে দেওয়ার বা একেবারে সিভিলাইজেশন ধ্বংস করে দেওয়ার, সেটা আমরা অলরেডি বুঝতে পেরেছি বা অলরেডি সে বারবার প্রুফ করেছে। যুক্তরাষ্ট্রের যে সামরিক সক্ষমতা এই মুহূর্তে তাকে টেক্কা দেওয়ার মতো, আমি আগে বলেছি যে সক্ষমতা পুরো পৃথিবীর এককভাবে কোনো দেশের নেই। যুক্তরাষ্ট্রও এখানে খুব সহজেই হরমুজ প্রণালী খুলে দিতে পারত এবং এই অঞ্চলে তাদের যে স্বার্থ, সেই স্বার্থগুলো রক্ষা করতে পারত যদি তাদের মিত্র ন্যাটো এই যুদ্ধে যোগদান করত। কিন্তু বাস্তবতা হলো এই ধরনের যুদ্ধে ন্যাটো যোগদান করতে চায় নাই। সেটা যুক্তরাষ্ট্রের জন্য যেমন এক ধরনের যুদ্ধ পরিকল্পনার মারাত্মক অবনতি, তেমনি তাদের আঞ্চলিক আধিপত্যবাদ বিস্তার যে করার যে এতদিন ধরে যে প্রয়াস, অথবা এতদিন ধরে যারা আঞ্চলিক আধিপত্যবাদ কায়েম করেছিল, তার উপরে একটা সরাসরি একটা হুমকি। দ্যাটস ওয়াই তাদের উপরে যেহেতু অলরেডি একটা হুমকি তৈরি হয়ে গেছে ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ফলে, এবং এখন পর্যন্ত ইরানের যে মিসাইল সিস্টেমগুলো ভালোভাবে কাজ করছে এবং ঘোষণা দিয়ে সে নির্দিষ্ট অঞ্চলকে ধ্বংস করে দিতে পারছে। ইরান যখন মিডল ইস্টের অর্থাৎ আরব রাষ্ট্রর যে কোনো একটা মার্কিন ঘাঁটিতে অথবা তাদের ব্যবসা প্রতিষ্ঠান, আইটি বেস প্রতিষ্ঠানগুলোতে হামলা চালানোর কথা বলছে, এক্স্যাক্ট পয়েন্টে তারা পিন পয়েন্ট হামলা করতে পারছে এবং ধ্বংস করে দিতে পারছে। এবং ইরানের যে এই ঘোষণা যে সত্য, সেটা এখন খোদ মিডল ইস্টের মুসলিম কান্ট্রিগুলো বিশ্বাস করতে শুরু করেছে এবং রীতিমতো ইরানকে তারা ভয় পাওয়া শুরু করেছে। তো এই অবস্থায় যুক্তরাষ্ট্রের যদি এই মধ্যপ্রাচ্যে আঞ্চলিক আধিপত্য বা আধিপত্যবাদ যদি ধরে রাখতে হয়, তাহলে এই যুদ্ধে ইরানকে পরাজিত করা ছাড়া তার হাতে নতুন করে কোনো অপশান নেই। এবং এই যুদ্ধবিরতিতে ইরানের রাজি হওয়ার সম্ভাবনা খুবই কম। কেন কম? কারণ যুদ্ধ করে যে যুক্তরাষ্ট্র যা অর্জন করতে চাই, যুদ্ধ ছাড়াই ইরানকে সেগুলো প্রস্তাব করা হয়েছে। অর্থাৎ তাদের পারমাণবিক প্রকল্প সম্পূর্ণরূপে বর্জন করতে হবে, তাদের
যে ইউরেনিয়াম সমৃদ্ধ আছে 142 কেজি, সেটা যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র এই শর্তে বলেছে যে তারা এটা তাদের কাজে ইউজ করবে না, কিন্তু তারা সেটাকে সংরক্ষণ করে রাখবে। তাছাড়া তাদের যে নিউক্লিয়ার বেস গবেষণা, নিউক্লিয়ার বেস বিভিন্ন উৎপাদন, কলকারখানায় কাজে লাগানো, এ সকল কাজ থেকে তাদেরকে বিরত থাকতে হবে। এছাড়া মিসাইল সিস্টেম, তারা সকল কর্মসূচি যে মিসাইল সিস্টেম যে আপগ্রেড আছে সেই আপগ্রেডেশন তারা বন্ধ রাখবে এবং মিসাইল কর্মসূচি তারা বন্ধ রাখবে। মিসাইল ছাড়াও ড্রোন এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণামূলক যত প্রকার কাজ আছে যেগুলো মিডল ইস্টের অন্যান্য যুক্তরাষ্ট্রে এলাই, এবং মূল কথা হচ্ছে ইসরায়েলের জন্য যা হুমকি হয় সেগুলো অবশ্যই ইরানকে পরিত্যাগ করে কমপ্লিটলি যুক্তরাষ্ট্র আনুগত্য করতে হবে। এবং এই আনুগত্য করতে ইরান প্রথম থেকেই চায় নাই। ইরান প্রথম থেকেই এই আনুগত্য করতে চায়নি বলেই এতদিন ধরে এই যুদ্ধ চলে আসছে, এবং আয়াতুল্লাহ খোমেনি সহ ইরানের টপ লিডার্স, বিজ্ঞানী, সামরিক বিশেষজ্ঞ, এরা কিন্তু অলরেডি নিহত হয়ে গেছে। অর্থাৎ ইরানের যারা লিডার্স ছিল, সামরিক বিশেষজ্ঞ ছিল, বিশিষ্ট বিজ্ঞানীরা ছিল, তাদের একটা বিরাট অংশ অলরেডি মাইনাস হয়ে গেছে, মানে মারা গেছেন। তো এই অবস্থায় ইরান যে এই শর্ত মেনে নেবে না এটা অনেকটাই নিশ্চিত। এখন বিষয় হলো যে যদি যুক্তরাষ্ট্র সে সত্যিকার অর্থেই ডোনাল্ড ট্রাম্প যেভাবে বলছে সেভাবে যদি হামলা পরিচালনা করতে শুরু করে, তাহলে ইরানের কী হবে, অথবা মধ্যপ্রাচ্যের কী অবস্থা হতে পারে। যুক্তরাষ্ট্র তার পূর্ণ সক্ষমতা দিয়ে এবং ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মিলে ইরানের যে বাকি অবশিষ্ট কাঠামোগুলো আছে, পাওয়ার সাপ্লাই, তারপরে ওয়েল পাম্পস, রিফাইনারি সেক্টরগুলো, এগুলো ধ্বংস করে দিতে পারবে। শুধুমাত্র যুক্তরাষ্ট্র কয়েকদিনের মধ্যে ইয়েমেনের পুরো বিমান প্রতিরক্ষা এবং ফুল সামরিক সক্ষমতা প্রায় ধ্বংস করে দিয়েছিল। অর্থাৎ ইয়েমেনকে তারা খুব মাত্র কয়েকদিনে, এক সপ্তাহের ব্যবধানে যেহেতু একেবারে পুরো ধ্বংস করে দিতে পেরেছে, লেবাননকে তারা একেবারে হিজবুল্লাহকে কার্যত নিষ্ক্রিয় করে দিতে পেরেছে। এখন যেটা যুদ্ধ চলছে সেটা হচ্ছে সম্মুখ যুদ্ধ, অর্থাৎ লেবাননের একটা নির্দিষ্ট অংশ অলরেডি ইসরায়েল দখল করে ফেলেছে। ইরানের স্থল অভিযান পরিচালনা করার মতো এখনও প্ল্যান বা সক্ষমতা বা যে ধরনের মূল প্ল্যান দরকার, এই প্ল্যান এখনও আমেরিকা নিতে পারে নাই। কিন্তু তাদের পরিকল্পনার মধ্যে একটা ছিল যে তাদের নিউক্লিয়ার যে প্রজেক্ট এটা বন্ধ করে দেওয়া এবং ইউরেনিয়ামগুলোকে তুলে নিয়ে যাওয়া। কয়েকদিন আগেই ইরানে যুক্তরাষ্ট্রের একাধিক বিমান এবং হেলিকপ্টার ধ্বংস হয়েছে, এবং আমরা জানি যে এই হেলিকপ্টারগুলো ধ্বংস হওয়ার পর তারা একটা বিরাট একটা মিশন পরিচালনা করেছে, যা সাধারণত একজন সিঙ্গেল পাইলটের জন্য, অর্থাৎ একটা বিমান বাহিনীর একজন পাইলট যেখানে ইরানে আটকা পড়েছে, সেই একজনকে রক্ষা করার জন্য সে একটা বিরাট অভিযান পরিচালনা করে অলরেডি 6টার বেশি, 6টা এবং পরে 2টা, 8টার মতো তাদের বিভিন্ন প্রকার সামরিক হেলিকপ্টার, যুদ্ধ বিমান, তাছাড়া পরিবহন বিমান, এগুলো ধ্বংস করে তাদের একজনকে উদ্ধার করেছে। ইরানের যুদ্ধের পর আমেরিকা আসলে তাদের এক ধরনের আধিপত্যবাদ বা সুপার একটা পাওয়ার, এই পাওয়ার একটা হুমকির মুখে পড়ে গেছে, এবং মানুষ আসলে সন্দেহ শুরু করেছে যে ইউএস আসলেই সুপার পাওয়ার কিনা, বা তারা একটা দুর্বল ইরানের বিরুদ্ধে যেভাবে যুদ্ধে মানে সক্ষম হচ্ছে না, সেটা যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদকে টিকিয়ে রাখতে পারবে কিনা। একই সাথে যে ন্যাটোর হাইকমান্ড যে ডোনাল্ড ট্রাম্পের অর্ডারগুলো বা নির্দেশগুলো অমান্য করছে, এটাও নতুন করে ইউরোপেও যুক্তরাষ্ট্রের যে প্রভাব বলয়, সে প্রভাব বলয়কে প্রশ্নের মুখে সম্মুখীন করেছে। অর্থাৎ ইউরোপে তাদের প্রভাব বলয় সম্মুখীন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ফ্রান্স নতুন করে তাদের নিজের সক্ষমতা বা শক্তি বাড়ানোর চিন্তা করছে।
যুক্তরাষ্ট্রের ব্যাংকে যে তাদের গোল্ডগুলো ছিল, সোনাগুলো ছিল, সেটা তাদের নিজের ব্যাংকে নিয়ে গেছে কৌশলে। অর্থাৎ এই ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ছাড়াও ইউরোপ নতুন করে তাদের নিজেদের শক্তি গোছানোর চেষ্টা করছে। এশিয়া অঞ্চলে ইউএসের খুব বেশি নিয়ন্ত্রণ নেই। এখানে ভারত, পাকিস্তান এই দুইটাকে ডিভাইড অ্যান্ড রুল করে তারা একটা কন্ট্রোল চেষ্টা করেছে। এতদিন ধরে যুক্তরাষ্ট্র পাকিস্তানের মিত্র থাকলেও মাঝখানে আবার ভারতের মিত্র ছিল। অর্থাৎ এই অঞ্চলগুলোতে কমপ্লিটলি কন্ট্রোল করা যুক্তরাষ্ট্রের জন্য ইম্পসিবল। আবার চীন এখানে উদীয়মান একজন শক্তি, তাদের রাইজিং পাওয়ার, আর ওইদিকে রাশিয়া তো আছেই। তো যুক্তরাষ্ট্রের এখন মূল যে প্রভাব বলয় সেটা হচ্ছে এই মুসলিম অধ্যুষিত মিডল ইস্ট। অর্থাৎ তাকে কেউ যদি একচ্ছত্রভাবে অভিভাবক মেনে থাকে সেটা আমাদের মুসলিম কান্ট্রিজগুলো, স্পেশালি আমাদের সৌদি আরব সহ কাতার, ওমান, আরব আমিরাত, কুয়েত এবং আরও একটা পাকিস্তানও হয়তো এই আন্ডারে পড়বে, যদিও তাদের পারমাণবিক সক্ষমতা আছে এবং যুক্তরাষ্ট্র এখানে একটা নির্দিষ্ট ট্যাকটিক্স ফলো করে পাকিস্তানকে সবসময় তাদের এলাইয়ের মধ্যে রেখে দিয়েছে। তো এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে যুক্তরাষ্ট্র এই যুদ্ধে যে কোনোভাবে জয়ী হওয়ার চেষ্টা করবে, যে কোনোভাবে, এবং হরমুজ প্রণালী কোনো না কোনোভাবে তারা খুলে দেওয়ার চেষ্টা করবেই। এবং যদি হরমুজ প্রণালী খুলে দেওয়ার চেষ্টা করে এবং সর্বাত্মক হামলা চালায় এবং খুব সহজেই, অর্থাৎ ইরান এতদিন ধরে যে মিসাইলগুলো নিক্ষেপ করছে সেই মিসাইল নিক্ষেপ করার সক্ষমতা কমে যেতে পারে। অর্থাৎ হামলা চালানোর শুরুর দিকেই যদি ইরান আরব কান্ট্রিজগুলোতে এবং ইসরায়েলে তাদের সমস্ত মিসাইলগুলো নিক্ষেপ করে দিতে পারে, সেটা একটা উল্লেখযোগ্য গেম চেঞ্জার হইতে পারে। বাট এটা যদি করতে না পারে তাহলে ডে বাই ডে, অর্থাৎ যে যুক্তরাষ্ট্রের যে ইন্টেন্সিভ হামলার পরিকল্পনা, এই হামলার পরিকল্পনার দু একদিনের মধ্যেই ইরানের সক্ষমতা একেবারে ডাউন হয়ে যাবে। ইরান এক্ষেত্রে যা করতে পারে তা হলো যে আঞ্চলিকভাবে অন্যান্য সুন্নি মুসলিম রাষ্ট্রগুলো যেগুলো অলরেডি যুক্তরাষ্ট্রের বলয়ে চলছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ে চলছে, সেই অঞ্চলগুলোকে তাদের সাধ্যমতো সর্বাত্মক হামলা চালিয়ে তাদের শক্তিমতো কমাই দিতে পারে। বিশেষ করে তেল যে অয়েল পাম্পগুলো আছে এই পাম্পগুলো ধ্বংস করে দিতে পারে। তারপরে হচ্ছে বিদ্যুৎ খাতগুলোকে টার্গেট করতে পারে। ইসরায়েলের তাদের মিসাইল টার্গেট রেট খুব কম, তারপরেও এখন প্রায় যুক্তরাষ্ট্রের মতে এটা 27%, কিন্তু বাস্তবতা হলো তার চেয়ে বেশি এখন মিসাইল অলরেডি অলমোস্ট, যদি খুব ভালো মাপের মিসাইল যে কোনো জায়গায় হামলা চালানোর মতো সক্ষমতা এখন ইরানের রয়েছে। অর্থাৎ ইসরায়েলেও তারা কিছু ক্ষয়ক্ষতি করতে পারবে, কিন্তু যেভাবে ইসরায়েলকে এখানে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা ইরানের ছিল সেটা করা সম্ভব হবে না। ইরানের উপর সর্বাত্মক হামলার পর এই অঞ্চলটা একটা আঞ্চলিক যুদ্ধ অবস্থা তৈরি হয়ে যেতে পারে। অর্থাৎ ইরানের এখন আর হারানোর কিছুই নাই। ইরান অলরেডি তাদের লিডার্সগুলো হারিয়ে ফেলেছে, তাদের সায়েন্টিফিক যে প্রজেক্টগুলো অলরেডি হাল্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের যে ইউরেনিয়ামগুলো তুলে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ইরানকে এখন যেটা করতে পারে সে হচ্ছে এই অঞ্চলটাকে অস্থিতিশীল করে তুলতে পারে। অর্থাৎ পুরো অঞ্চলটাকে সে যুক্তরাষ্ট্র প্রভাব বলয় থেকে মুক্ত করার চিন্তা করতে পারে। এক্ষেত্রে যে এতদিন ধরে যে শিয়া কমিউনিটি বেসড যে আঞ্চলিক আধিপত্য তারা ইরান তৈরি করতে চেয়েছিল, সেই আধিপত্যবাদ ধ্বংস হয়ে যেতে পারে। অর্থাৎ ইরানের যে মিডল ইস্টে একটা সুপার পাওয়ার হওয়ার চিন্তা, সেই চিন্তার অন্যতম বড় বাধা ছিল এই ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন বেসগুলো। বিশেষ করে ইরাকে যে মার্কিন বেসগুলো আছে সেই বেসগুলো অলরেডি ইরানের বিভিন্ন হামলায় প্রায় ধ্বংস হয়ে গেছে। ইরানের কুদ ফোর্স এই ইরাকের অধিকাংশ অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করত,
কাসেম সুলাইমানি যে কুদ ফোর্সের নেতৃত্বাধীন ছিল, সে একই সাথে অনেকগুলো যুদ্ধ পরিকল্পনা হাতে নিয়েছিল। এর মধ্যে একটা হচ্ছে ইসলামিক স্টেটস, তারপরে এখন যে সিরিয়ান আহরার শামস, এই ধরনের সুন্নি যোদ্ধাদের যে গোষ্ঠীগুলো ছিল এই গোষ্ঠীগুলোকে ধ্বংস করে দেয়া। অর্থাৎ এই সময় তারা ছিল খুবই প্রতাপশালী। ইরান যেভাবে এই সুন্নি যোদ্ধাদের সাথে ধ্বংস করে দিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের মানে একই সাথে কাজ করে। অর্থাৎ এই সুন্নি গোষ্ঠীগুলোকে একই সাথে যেমন যুক্তরাষ্ট্র ধ্বংস করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে, রাশিয়ার সহায়তায় ইরানও এই সুন্নি গ্রুপগুলোকে ধ্বংস করার চিন্তা করেছে। কিন্তু প্রবলেমটা হলো যে তাদের যখন একই সাথে কাজ করে সুন্নি গ্রুপগুলোকে ধ্বংস করে দিচ্ছে, ইরান বাই ডিফল্ট ইরাক এবং সিরিয়ায় নতুন করে পাওয়ার জেনারেট করা শুরু করেছে। এবং এরপরে আসলে যুক্তরাষ্ট্র কাসেম সুলাইমানির উপরে টার্গেট শুরু করে এবং কাসেম সুলাইমানিকে হত্যা করে এবং যে কুদ ফোর্স, সেই কুদ ফোর্সকে নিষ্ক্রিয় করার চিন্তা করতেছিল। এখানে এককভাবে যদি আমরা ইরান এবং ইসরায়েলের যুদ্ধ মনে করি, বিষয়টা সেরকম না। বিষয়টা হলো যে এই অঞ্চলে আঞ্চলিক যে প্রভাব বলয়, সে প্রভাব বলয়ে ইরান একটা উদীয়মান শক্তি হতে যাচ্ছিল এবং একই সাথে আবার ইসরায়েল আবার উদীয়মান অলরেডি একটা পাওয়ারফুল একটা অনেক দিন ধরে এখানে শক্তি হোল্ড করে আছে। আদতপক্ষে আমরা যে সুন্নি রাষ্ট্রগুলোকে চিনি তা প্রকৃতপক্ষে একটা যুক্তরাষ্ট্রের একটা কলোনি ছিল এবং বর্তমানে এটা যুক্তরাষ্ট্রের কলোনিয়াল। অর্থাৎ তাদের সেনাবাহিনী যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া কোনো কাজই করতে পারে না। ইভেন আমরা সৌদি আরবের যদি সামরিক সক্ষমতা বিবেচনা করি, সেটা বাংলাদেশের সামরিক সক্ষমতার চেয়ে অনেক কম এবং তাদের যে ওয়েপন্সগুলো আছে সেই ওয়েপন্সগুলো সঠিকভাবে ব্যবহার করার মতো দক্ষ জনগোষ্ঠী তাদের নেই। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য এককভাবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বলয়ে আবদ্ধ এবং অঙ্গীকারবদ্ধ। তো এই অঞ্চলে যেহেতু যুক্তরাষ্ট্র একইভাবে তাদের প্রভাব বলয় বজায় রাখতে চাই, তাদের নিরাপত্তা সুন্নি মুসলিম রাষ্ট্রগুলোর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত, সেহেতু তার এই অঞ্চলে তার প্রভাব অর্থাৎ ইরানকে ধ্বংস করে দিয়ে যদি প্রকৃতপক্ষে ইরান এই যুদ্ধবিরতিতে রাজি না হয়, তাহলে একেবারে ইরানকে ধ্বংস করে দিয়ে তার হরমুজ প্রণালী নিজের নিয়ন্ত্রণ নেওয়া ছাড়া যুক্তরাষ্ট্রের সামনে এখন আর কোনো পথ ফাঁকা নেই। তা আমার যেটা মনে হয় যে যুক্তরাষ্ট্র নতুন করে এখানে সুপার ইন্টেন্সিভ পাওয়ারফুল হামলা চালাইতে পারে এবং এই অঞ্চলে এবং দীর্ঘমেয়াদী একটা অশান্তি বা একটা সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। অর্থাৎ ইরানকে এখানে ধ্বংস করে দিলেও পুরো ইরানকে কন্ট্রোল করা যুক্তরাষ্ট্রের জন্য কোনো দিনই সম্ভব হবে না। অর্থাৎ এর কিয়ামত পর্যন্ত এই যুক্তরাষ্ট্রের জন্য ইরানিয়ান অঞ্চল বা পুরো ইরান কন্ট্রোল করা, অর্থাৎ স্থল অভিযানের ফলে কন্ট্রোল করা একটা ইম্পসিবল থিংস। তো এই অবস্থায় যেটা হতে পারে সেটা হলো যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল পুরো অঞ্চলকে দখল করে নিতে পারে। অর্থাৎ ইরান যখন একেবারে ধ্বংস হয়ে যাবে, প্রথম টার্গেটই হবে ইসরায়েলের ইরান, সিরিয়া, ইরাক, কয়েকটা অঞ্চল যেটা একটা বাফার জোন হয়ে আছে, এই জোনগুলোকে নিজেদের আয়ত্তে নিয়ে আসা। এরপরে যেটা করবে যে এই অঞ্চলে আসলে যুক্তরাষ্ট্রের আর নিরাপত্তা দেওয়ার কোনো দরকার পড়বে না। কেন দরকার পড়বে না? কারণ যুক্তরাষ্ট্র এখানে আসছিল ইরানের হাত থেকে মিডল ইস্টকে রক্ষা করার জন্য, মানে আমাদের সুন্নি মুসলিম রাষ্ট্রগুলোকে রক্ষা করার জন্য, আরব কান্ট্রিজগুলোকে রক্ষা করার জন্য। যেহেতু ইরানই নেই, তো তাদের নিরাপত্তার সেইভাবে হুমকি আর থাকবে না। অর্থাৎ যেহেতু নিরাপত্তার হুমকি থাকবে না, সেহেতু যুক্তরাষ্ট্র কখনো কি ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে না, ইসরায়েলের পক্ষে হয়ে কাজ করবে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মূলত একই সামরিক প্রযুক্তি ব্যবহার করে এবং তারা মূলত একটা ইসরায়েল একটা যুক্তরাষ্ট্রের প্রক্সি স্টেট। দ্যাটস ওয়াই ইসরায়েল যদি সুন্নি মুসলিম রাষ্ট্রগুলোকে স্টেপ বাই স্টেপ দখল করে নেয়, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র এটা মেনে নেবে। অর্থাৎ আমাদের যে সুন্নি
যে স্বাধীন রাষ্ট্রগুলো আছে, যেগুলো আমরা এখন পর্যন্ত স্বাধীন ভাবি, সেই স্বাধীনতা হয়তো খুব দ্রুতই ইসরায়েলের আন্ডারে চলে যাবে। এখন যেমন কলোনি আছে, কলোনিয়াল থেকে যুক্তরাষ্ট্রের কলোনিয়াল থেকে পুরোপুরি ইসরায়েলের কন্ট্রোলে চলে যেতে পারে, অর্থাৎ পুরো ল্যান্ড ইসরায়েলের আন্ডারে চলে যেতে পারে। এবং এটার সম্ভাবনা খুবই বেশি। এবং যদি এটাই হয়ে থাকে তাহলে পুরো মধ্যপ্রাচ্যের যে মহাপ্রলয় বা মালহামার কথা আমাদের হাদিসে বলা আছে, সেই মালহামার দিকে হয়তো চলে যেতে পারে। যদিও এটা যুদ্ধে অ্যানালাইসিসে মালহামা একটা অন্য বিষয়, এটা একটা আমাদের হাদিসের পরিভাষা অথবা ভবিষ্যৎবাণী। কিন্তু এই মালহামার কথা অলরেডি ডোনাল্ড ট্রাম্পও বলেছে এবং যুক্তরাষ্ট্র বলছে, এবং যুক্তরাষ্ট্র এটাকে ধর্মযুদ্ধ হিসেবেই তারা হাতে নিয়েছে। যদিও আমাদের এই অঞ্চলে ইরান আঞ্চলিক আধিপত্য বিস্তার করতে চায় এবং একটা ফাতিমি সাম্রাজ্যের মতো একটা সাম্রাজ্য কায়েম করতে চাই, সেটাই আমরা মনে করি। এবং এই অঞ্চলে যে সৌদি আরবের নেতৃত্বে যে সুন্নি মুসলিমরা আছে, তারা এই অঞ্চলে তারা নিজেদের শক্তিশালী হতে চাই। তারা যে সৌদি আরব সহ অন্যান্যরা যে শক্তিশালী হতে চায় না, বিষয়টা এমনটা না, বরঞ্চ তাদের পক্ষে এই অঞ্চলে শক্তি সঞ্চয় করে টিকে থাকা পসিবল নয়। অর্থাৎ একইভাবে যদি তারা ইরানের মতো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অগ্রগতি করতে চায় বা করে, সেক্ষেত্রে তাদের উপর নতুন করে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অবরোধ নেমে আসবে। এবং পারমাণবিক শক্তি যদি অর্জন করতে যায়, একইভাবে ইরানের মতো তাদের হামলার শিকার হতে হবে সৌদি আরব সহ অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলোকে। সেটা সৌদি আরব হইতে পারে বা কাতার হইতে পারে, যে অঞ্চলগুলোই তারা সামরিক সক্ষমতা অর্জন করতে চাইবে, যুক্তরাষ্ট্রের প্রভাব বলয়ের বাইরে গিয়ে তাদেরকে কঠোর পরিণতি ভোগ করতে হবে, একইভাবে ইরানের মতোই। অর্থাৎ এখানে যে শিয়া সুন্নি যে বিভাজন, সেটা আপেক্ষিক। যুক্তরাষ্ট্রের যে প্রভাব বলয়, অর্থাৎ তারা একটা যে তারা যে ক্রুসেড বজায় রেখেছিল, সেই ক্রুসেডের বাস্তবায়ন এই অঞ্চলে সবসময় তারা ধারণ করেছে এবং করতে চেয়েছে। ইরানের যদি সত্যিকার অর্থেই যে সিভিলাইজেশন উইল ড্রাই, যদি সিভিলাইজেশন ধ্বংস করে দিতে পারে যুক্তরাষ্ট্র, তাহলে এই অঞ্চলটা মোটেই যুক্তরাষ্ট্রের জন্য একটা মানে কোনো বিজয় বয়ে আনবে না, বরঞ্চ এই অঞ্চল থেকে যুক্তরাষ্ট্রের জন্য নতুন থ্রেট তৈরি হবে। যেভাবে ইসলামিক স্টেট বা আরহার শামস যে সুন্নি যোদ্ধাগুলো আছে, সেই সুন্নি মুসলিম যোদ্ধাগুলো আবার নতুন করে শক্তি বিস্তার করবে, এবং এই বিস্তারকে যুক্তরাষ্ট্র ঠেকানোর মতো ক্যাপাবিলিটিস তখন খুবই কঠিন হবে। এতদিন ধরে ইরানের সহায়তায় তাদেরকে যে কন্ট্রোল করা গিয়েছে, সুন্নি মুসলিমদের সহায়তায় যে তাদেরকে কন্ট্রোল করা গেছে, যদি পুরো অঞ্চলটা ইসরায়েলের আন্ডারে চলে যায়, নতুন করে মুসলিমরা এক কাতারে ইসরায়েলের বিরুদ্ধে কাজ করবে এবং ইসরায়েলের বিরুদ্ধে সর্বোত্তক যে আমাদের ধর্মীয় বা মুসলিম ধর্মীয় জিহাদ ঘোষণা হয়ে যেতে পারে। তো এমন যদি হয়, তাহলে এটা আমরা যদি ধর্মের দিকে বাদও দিই, তবুও এই অঞ্চলটা একটা সংঘাতময় একটা এলাকা হতে পারে। এর প্রভাব বাংলাদেশে অলরেডি পড়া শুরু করেছে। বাংলাদেশও দীর্ঘমেয়াদী একটি খাদ্য সংকট থেকে শুরু করে জ্বালানি সংকট সহ এই যুদ্ধের সরাসরি একটা ভুক্তভোগী বাংলাদেশ সহ অন্যান্য আমাদের সাউথ ইস্ট কান্ট্রিজগুলো হতে পারে, এশিয়ান কান্ট্রিজগুলো। সো দেখা যাক কী হয়। আশা করি খুব সংঘাতময়, এখানে ইরানকে ধ্বংস করে দেওয়ার মতো প্ল্যান যুক্তরাষ্ট্রের কখনোই ছিল না। ইরানকে টিকিয়ে না রাখলে যুক্তরাষ্ট্রের প্রভাবও এখানে ভায়োলেটেড হয়ে যাবে বা কমে যাবে। যুক্তরাষ্ট্র এখানকে ইরানকে টিকিয়ে রাখবে এবং তাদের ডিভাইড অ্যান্ড রুল প্লে করবে এবং ইসরায়েলকে তাদের নিজেদের শক্তিমত্তার উপর নির্ভরশীল করবে, সেটা আমি বিলিভ করি। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এখানে আরও নতুন করে প্রভাব বলয় আরও শক্তিশালী করার চিন্তা করবে, ইরানকে ধ্বংস না করেই। ইরান টিকে থাকুক এবং এই অঞ্চলগুলো নতুন করে শক্তি বিস্তার করুক এবং মুসলিমরা স্টেপ বাই স্টেপ এই বিষয়গুলো অনুধাবন করুক এবং
গোপনে হোক বাট সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে অগ্রগতি করবে এই কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।